আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। 1 মিনিট আগেই চলে আসলাম। আমাদের ক্লাসগুলা সব সময় তারিখ অনুযায়ী হবে, বাট কেন যেন ওই দিন মিস্টেক হলো, কিভাবে যে এটা হলো বুঝতে পারি নাই, যার কারণে 3 নাম্বার গণিতের ক্লাসটা একদিন আগেই নেওয়া হয়ে গেছে। তো আশা করব ইনশাআল্লাহ এখন থেকে আর এই ভুলগুলা হবে না। আপনারাও একটু, আর আমাকে একজন বলেও না যে স্যার আজকে ক্লাস নাই, আজকে কিসের ক্লাস, তাহলেও হতো। সিরাজুল ইসলাম ভাই, কেমন আছেন? গত 2 দিনের তুলনায় আজকে ঠান্ডা একটু কম আছে। তা আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভূপ্রকৃতি, আবহাওয়া ও জলবায়ু দেখব। আজকে কি দেখব? ভূপ্রকৃতি, আবহাওয়া ও জলবায়ু। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, একটা টপিক। এখান থেকে আপনি অনায়াসেই 2 নাম্বার 3 নাম্বার নিতে পারেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, সিরাজুল ইসলাম ভাই। তো প্রথমেই আমরা দেখি আমাদের এই যে সাম্প্রতিক কালের ভূপ্রকৃতির রূপ 3টা। ভূপ্রকৃতির রূপ কয়টি? 3টি। অন্যরা যে কোথায়, তাদেরকে তো খুঁজেও পাওয়া যায় না। এতগুলা মানুষ, 34 জন, তার মধ্যে দেখেন মাত্র ক্লাসে উপস্থিত 2 জন। আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে যদি একটু কেউ একজন লিংক পাঠিয়ে দিতেন, তাহলে হয়তো ওনারা বুঝতে পারতো যে ক্লাস হইতেছে। আসলে অনলাইনের বিষয়গুলো সম্পর্কে অনেকেই একটু উইক আছে, কারণ এগুলাতে ওই রকম ব্যবহার হয় না, যার কারণে অনেকে অনেক কিছুই বুঝতে পারে না। আব্দুর রাজ্জাক ভাই, সম্ভব হলে একটু গ্রুপের লিঙ্কটা মেসেঞ্জারে দিয়ে দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই চলে আসবে। ভূপ্রকৃতির রূপ 3টি, খেয়াল রাখবেন। ভূপ্রকৃতির রূপ কয়টি? ভূপ্রকৃতির রূপ হলো 3টি। এই 3টার মধ্যে একটা হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। একটা কি? ভূপ্রকৃতির রূপ হচ্ছে 3টা, এর মধ্যে একটা হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সমভূমি। 2 নাম্বারটা কি? প্লাইস্টোসিন কালের সমভূমি। প্লাইস্টোসিন। প্লাইস্টোসিন কালের সমভূমি। আর 3 নাম্বার রূপটা হচ্ছে টারশিয়ারি যুগের সমভূমি। টারশিয়ারি। সমভূমি। তাহলে ভূপ্রকৃতির রূপ 3টি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওসমান গনি ভাই। ভূপ্রকৃতির রূপ কয়টি? 3টা। একটা হচ্ছে সাম্প্রতিক কালের, আর একটা হচ্ছে প্লাইস্টোসিন, আর একটা টারশিয়ারি যুগের। তো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি হচ্ছে টোটাল 80%। কয় পার্সেন্ট? বাংলাদেশের যেই ভূমি, যেই জমিনগুলা, সাম্প্রতিক কালের হচ্ছে 80%, প্লাইস্টোসিন কালের হচ্ছে 8%, আর বাকি 12% হচ্ছে টারশিয়ারি যুগের। 12% কোন যুগের? টারশিয়ারি যুগের। এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির মোট আয়তন হয়েছে 1,24,266 বর্গ কিলোমিটার। 1,24,266 বর্গ কিলোমিটার সাম্প্রতিক কালের সমভূমি। আর বাকি আছে 8%। এই সাম্প্রতিক কালের সমভূমি মূলত নদীর অববাহিকায় গড়ে উঠছে। কোথায়? পদ্মা, মেঘনা, যমুনা।
পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদ নিয়ে। ব্রহ্মপুত্র এই এই নদীগুলার অববাহিকায় যেই ভূমি গড়ে উঠেছে, এগুলাই হচ্ছে সাম্প্রতিক কালের সমভূমি। এগুলাই কি সাম্প্রতিক কালের সমভূমি। প্লাইস্টোসিন কালের সমভূমি কোনগুলা? প্লাইস্টোসিন কালের সমভূমি হচ্ছে রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ। রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, আমাদের লালমাই, গাজীপুর এগুলাও আছে। গাজীপুর আর হচ্ছে লালমাই পাহাড়। তাহলে এগুলা হচ্ছে প্লাইস্টোসিন কালের সমভূমি। এই প্লাইস্টোসিন কালের সমভূমি প্রায় 25,000 বছর আগে গড়ে উঠেছে। এগুলা নতুন নয়, অনেক পুরাতন। প্লাইস্টোসিন কালের সমভূমি 25,000 বছর পূর্বের। এটা বাংলাদেশের 8% প্লাইস্টোসিন কালের সমভূমি। এগুলার মধ্যে রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, লালমাই এই জেলাগুলোতে আছে। তারপরে আমরা দেখি টারশিয়ারি যুগের সমভূমি। টারশিয়ারি যুগের সমভূমি হচ্ছে 12%। এগুলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট মিলে। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের যেই পাহাড় পর্বত আছে, এগুলা সব টারশিয়ারি যুগের। কোন যুগের? টারশিয়ারি যুগের। তাহলে আমরা দেখলাম ভূপ্রকৃতির রূপ হলো তিনটা: সাম্প্রতিক কালের সমভূমি, প্লাইস্টোসিন কালের সমভূমি, টারশিয়ারি যুগের সমভূমি। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্লাইস্টোসিন কালের সমভূমি কত বছরের পুরাতন? 25,000 বছরের পুরাতন। খালেদ হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলা হইতে পারে ময়মনসিংহ অঞ্চলে কোন সমভূমি পাওয়া যায়, প্লাইস্টোসিন, সাম্প্রতিক নাকি টারশিয়ারি যুগের? বা নিচের কোনটি টারশিয়ারি যুগের সমভূমি? প্রশ্ন যেভাবে মনে চায় ওভাবেই করতে পারে, বাট আমরা অ্যান্সারটা কিভাবে দিব এইটাই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি এই বিষয়গুলো মনে রাখি, তাহলে আমাদের ভূপ্রকৃতি থেকে প্রশ্ন আসলে এগুলা থেকে আশা করা যায় আমরা পরীক্ষায় প্রশ্ন দিতে পারবো। তারপরে আমরা এই টারশিয়ারি যুগটা কিন্তু অনেক ব্যতিক্রম, তার কারণ সবগুলা পাহাড় পর্বত নিয়ে গঠিত। এই টারশিয়ারি যুগের পাহাড় আরাকানের ইয়ামো পর্বতের অংশ। এই টারশিয়ারি যুগের এই যে পাহাড়গুলা দেখি পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের, এগুলা আরাকানের আরাকানের ইয়ামো পর্বতের অংশ। আরাকানের ইয়ামো পর্বতের অংশ। ইয়ামো পর্বতের অংশ। বাংলাদেশের সমস্ত পাহাড়গুলা টারশিয়ারি যুগের। সমস্ত পাহাড়গুলা কোন যুগের? টারশিয়ারি যুগের। টারশিয়ারি যুগের পাহাড়গুলা বেলে পাথর দ্বারা গঠিত। টারশিয়ারি যুগের পাহাড়গুলা কোন পাথর দ্বারা গঠিত? বেলে পাথর দ্বারা গঠিত। তারপরে আপনি জানতে পারেন যে এর উচ্চতা সাধারণত 610 মিটার। টারশিয়ারি যুগের পাহাড়গুলার উচ্চতা কত? সাধারণত 610 মিটার। 610 মিটার বা 2000 ফুট। এই টারশিয়ারি যুগ সম্পর্কে আমরা দেখলাম দক্ষিণ এবং উত্তরের এই যে জেলাগুলা, দক্ষিণ এবং উত্তরের পাহাড় পর্বত সবগুলাই টারশিয়ারি যুগের। বুঝতে পারছেন খালিদ হাসান ভাই, ওসমান গনি ভাই, আব্দুর রাজ্জাক ভাই? তাহলে ভূপ্রকৃতি বুঝে আসছে আপনাদের যে বাংলাদেশের জমিনগুলা, যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই মাটির অবস্থানটা কি, মাটিটা কতদিনের পুরনো, ভূপ্রকৃতির যেই মেজারমেন্টটা আমরা টোটাল এট এ গ্লান্স, এক নজরে আমরা দেখে নিলাম। ভূপ্রকৃতির রূপ কয়টি? তিনটি। কয়টি রূপ? তিনটা। সাম্প্রতিক কালের, প্লাইস্টোসিন কালের সমভূমি, টারশিয়ারি যুগের সমভূমি। তাইলে এইবার আমরা প্লাইস্টোসিন কালের যেগুলা দেখি, প্লাইস্টোসিন কালের সমভূমি কোথায় আছে? যেমন রাজশাহীর বরেন্দ্রভূমি, মধুপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ভাওয়াল,
বাওয়াল আছে, গাজীপুরের যেই বাওয়াল এইটা হচ্ছে প্লাইস্টোসিন কালের, বরেন্দ্রভূমি প্লাইস্টোসিন কালের, মধুপুর যেই বনাঞ্চল মধুপুর, টাঙ্গাইলে মধুপুর, এইটা প্লাইস্টোসিন কালের, লালমাই কুমিল্লা এইটা প্লাইস্টোসিন কালের। তাহলে এই যে প্লাইস্টোসিন কালের সমভূমি আমরা দেখি, একটু লিখেই দেই। রাজশাহীতে আছে বরেন্দ্রভূমি, টাঙ্গাইল আছে মধুপুর, মধুপুর বন, তারপরে ময়মনসিংহ গাজীপুর এগুলো আছে ভাওয়াল, ভাওয়াল বন, লালমাই পাহাড় কুমিল্লাতে, এগুলো হচ্ছে প্লাইস্টোসিন কালের সমভূমি। আব্দুর রাজ্জাক ভাই বলছে আরেকবার বললে ভালো হতো। তা আমি বললাম ভূপ্রকৃতির রূপ হলো তিনটা। ভূপ্রকৃতির রূপ কয়টি? তিনটা। এর মধ্যে একটা হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশের সমস্ত জমিনগুলার 80% হলো সাম্প্রতিক কালের তৈরি। এগুলা সব পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় যেই জমিগুলা গড়ে উঠেছে ওগুলা সাম্প্রতিক কালের। 2 নম্বরে আমরা দেখলাম প্লাইস্টোসিন কালের সমভূমি। এগুলা হচ্ছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চল, মধুপুর বন, ভাওয়াল বন, লালমাই পাহাড়, এগুলা হচ্ছে প্লাইস্টোসিন কালের সমভূমি। 3 নম্বরে আমরা দেখলাম টারশিয়ারি যুগের সমভূমি। টারশিয়ারি যুগের সমভূমি সারা বাংলাদেশের টোটাল 12%। একটা এরা পার্বত্য চট্টগ্রাম বলতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও সিলেট অঞ্চলে গড়ে উঠেছে যেই পাহাড়গুলা, এগুলা আরাকানের ইয়ামো পর্বতের অংশ। এগুলা বেলে মাটি দ্বারা গঠিত মূলত। এগুলার উচ্চতা হইলে সাধারণত 610 মিটার বা 2000 ফুট। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে পার্বত্য চট্টগ্রাম, সিলেট আর এই কয়েকটা অংশ ছাড়া সব কিছুইতে প্লাইস্টোসিন কালের সমভূমি। সবকিছুই কি প্লাইস্টোসিন কালের সমভূমি। মোহাম্মদ মুজিবুল বাশার অনেক পরে আসলেন। এবার আমরা একটু বাংলাদেশের যেহেতু ভূপ্রকৃতি, বাংলাদেশের সীমানা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল ঝিল এগুলা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আসুন আমরা এক নজর দেখে নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাংলাদেশের যেই বিভাগ, বাংলাদেশে বিভাগ কয়টি বলেন তো? বাংলাদেশে বিভাগ কয়টি? বাংলাদেশে বিভাগ হলো 8টি বিভাগ। এখন আমি যদি 8টি বিভাগের নাম কি আপনাকে জিজ্ঞেস করি বা খুঁজে খুঁজে আপনাকে বলতে হবে, বাট আপনি যদি একটা লাইন মনে রাখান, যেমন আপনি মনে রাখলেন ডাচ বাংলায় রেশমার খাজনা জমে। এই যে আপনি এই লাইনটা মনে রাখলে আপনার 8টা বিভাগের নাম মনে থাকবে। যেমন ডাদিয়া এটা হচ্ছে ঢাকা একটা বিভাগ, চট্টগ্রাম আরেকটা বিভাগ। মজা না? খুব সহজেই মনে রাখতে পারেন। তারপরে আপনি এই যে বরিশাল, বদিয়া, বরিশাল, রদিয়া রাজশাহী, সদিয়া সিলেট, তারপরে খদিয়া খুলনা, আমরা আগে রদিয়া লিখি, রদিয়া রংপুর আর খদিয়া খুলনা। তাহলে আমরা কয়টা দেখলাম? 2 4 6 7টা। আর আরেকটা বাকি আছে, বলেন তো কোনটা? এই ম দ্বারা, বা আমরা যদি শেষেরটাই দিব, ম দ্বারা ময়মনসিংহ। তাহলে আমরা এক বাক্যের মধ্যে 8টা জেলার নাম, 8টা বিভাগের নাম আমরা জেনে নিলাম। বাংলাদেশের 8টি বিভাগ আপনি সহজ কথায় মনে রাখতে পারেন যে ডাচ বাংলায় রেশমার খাজনা জমে, ডাচ বাংলায় রেশমার খাজনা জমে। হ্যাঁ, এগুলা এক কথায় যদি আপনি মনে রাখেন তাইলে আপনার আর ভুল হয় না, মানে কনফিউশনও থাকে না। তাহলে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর, খুলনা, ময়মনসিংহ
মোট 8টা বিভাগ বাংলাদেশের। এবার আপনি বলেন তো বাংলাদেশের সিটি কয়টা? টোটাল 12টা সিটি। বাংলাদেশের টোটাল সিটি কয়টা? সিটি কর্পোরেশন 12টা। সবচেয়ে বড় সিটি হইছে গাজীপুর সিটি কর্পোরেশন। বাংলাদেশে 495টা উপজেলা আছে। 495টি কি আছে? উপজেলা আছে। 1985 সালে এই থানাগুলাকে উপজেলাতে রূপান্তর করছে। থানা আছে 652টি। বাংলাদেশে থানা কয়টি? থানা আছে 652টি। বাংলাদেশের পৌরসভা 330টি। পৌরসভা 330টি। এগুলো আপনাকে জানতে হবে। ইউনিয়ন আছে 4570টি। ইউনিয়ন কয়টি? 4570টি। তাহলে এগুলো হচ্ছে বেসিক পয়েন্ট। বাংলাদেশের যে অবকাঠামোটা, বাংলাদেশের গঠন, কয়টা জেলা আছে, কয়টা উপজেলা আছে, কয়টা সিটি কয়টা, থানা কয়টা, পৌরসভা কয়টা, ইউনিয়ন কয়টা। বাংলাদেশের যে 66টা জেলা আছে সেটা লিখলাম না, সমস্যা নেই, বা লিখেও দিলাম। জেলা আছে কয়টি? 66টি। 65তম প্রস্তাবিত জেলা কোনটা? ভৈরব। তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশ এক নজরে আপনার দেখা। এক নজরে আপনার দেখা। তাহলে আপাতত এই বিষয়টুকু আপনি বুঝতে পারছেন। এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। এই তথ্যগুলা এটা এটা আপনার মানে ম্যাটার অফ হার্ট, এটা হার্টের বিষয়, আপনার ভালো লাগার বিষয়। বাংলাদেশে বসবাস করেন, এই দেশ সম্পর্কে আপনি জানবেন না, তা হয় না। আপনাকে দেশ সম্পর্কে জানতে হবে। অবশ্যই আপনাকে দেশ সম্পর্কে জানতে হবে। তারপরে বিভাগের নাম গেল। এবার আমরা একটু বাংলাদেশের একটু পাহাড় পর্বতের দিকে নজর দিই। বাংলাদেশের যে পাহাড়গুলা, এখন এই অনেক পাহাড় আছে, বাট আমরা জানিও না এই দেশে বসবাস, বাট পাহাড়ের নামগুলো জানি না। কিন্তু আমরা যদি এতটুক লিখি যে বা নীলাকুচ নিহি, এই এই কথাটাকেই বললাম নীলাকুচ নিহি গায়। কি বললাম? নীলাকুচ নিহি গায়। এই যে একটা কথা বললাম, এই কথার দ্বারা বাংলাদেশের অনেকগুলা পাহাড়ের নাম চলে আসবে। যেমন নীলা দ্বারা নীলগিরি পাহাড়। নীলগিরি কোথায় বলতে পারবেন? হ্যাঁ, নীলগিরি কোথায়? নীলগিরি পাহাড়টা বান্দরবান। লা দ্বারা লালমাই পাহাড়, এটাও বাংলাদেশের বড় পাহাড়, লালমাই। লালমাই। ক দ্বারা আপনি পাবেন কুলাউড়া। কুলাউড়া পাহাড়। চ দ্বারা আপনি পাবেন সিম্বুক এবং চন্দ্রনাথ, এখানে দুইটা চ। চ দ্বারা কি? সিম্বুক, চন্দ্রনাথ। হি দ্বারা আপনি নিতে পারেন হিমছড়ি। হি দ্বারা কি? হিমছড়ি। হিমছড়ি। আর গ দ্বারা গাঢ় পাহাড়, ময়মনসিংহ। গাঢ় পাহাড়। তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানে ফেমাস কিছু পাহাড় আর কি, যেগুলাতে আমরা দেখি, এগুলা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এটা শুধু পর্যটন শিল্পের জন্য নয়, বাট এই সমস্ত পাহাড়গুলোর মধ্যে অনেক মূল্যবান ধাতু লুকিয়ে আছে। তাহলে নীলগিরি পাহাড় বান্দরবান, লালমাই আমাদের কুমিল্লায়, কুলাউড়া মৌলভীবাজারে, সিম্বুক বান্দরবান, চন্দ্রনাথ সীতাকুণ্ড চট্টগ্রাম, হিমছড়ি কক্সবাজার, গারো পাহাড় ময়মনসিংহ। তাহলে এই পাহাড়গুলা আমাদের দেশের গায়ে দাঁড়িয়ে আছে। আমরা না পারি গাই জানতে, না পারি দেখতে। আমাদের উচিত এই পাহাড়গুলার সৌন্দর্য উপভোগ করা। ফ্যামিলি নিয়ে হোক, বা নিজে গিয়ে হোক, বা ফ্রেন্ড সার্কেলের সাথে হোক, যাওয়া দেখা, এটাই দেশের সৌন্দর্য।
জায়গার নামটা লিখে দিব। আচ্ছা, তাহলে নীলগিরি এটা কোথায় অবস্থিত? বান্দরবান। লালমাই কোথায়? কুমিল্লা। কুমিল্লা। কুলাউড়া পাহাড় কোথায়? এই কুলাউড়াটা হচ্ছে মৌলভীবাজারে। সিম্বুক পাহাড় কোথায়? বান্দরবান। এইটাকে বলে পাহাড়ের রানী। পাহাড়ের রানী সিম্বুক পাহাড়। চন্দ্রনাথ সীতাকুণ্ড চট্টগ্রাম। হিমছড়ি কক্সবাজার। গাঢ় পাহাড় ময়মনসিংহ। ময়মনসিংহ। তাহলে আমরা এই পাহাড়গুলা দেখলাম এক নজরে। তো কি হলো, আমাদের জানা হয়ে গেল বাংলাদেশের কোথায় কোন পাহাড়গুলো আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো পাহাড়ের পর আমরা এবার একটু পর্বতগুলা দেখি, বাংলাদেশের কোথায় কোন পর্বত। আমরা যদি পর্বতগুলা দেখি তাহলে বলতে পারি, এক কথায় লিখে ফেললাম একটা বাক্য দিয়ে, যে মোতালেবকে ফিদমু। মোতালেবকে ফিদমু, এক কথায় বাংলাদেশের পর্বত শেষ। এই যে বাংলাদেশের যে পর্বতগুলা, এক কথায় আমরা শেষ। মো দ্বারা মোদকটং, মো দ্বারা কোথায়? এটা হচ্ছে মোদকটং, মোদকটং পর্বত। তা দ্বারা তাজিংডং, তার দ্বারা কি? তাজিংডং বা বিজয়। তাজিংডং। লে দ্বারা, কে দ্বারা? কেওকেডাং, কে দ্বারা? কেওকেডাং। পি দ্বারা পিরামিড, পিরামিড বাংলাদেশের একটা পর্বতের নাম। পি দ্বারা পিরামিড। দ দ্বারা আমরা যদি দেখি, এই দ দ্বারা দুমলং, দ দ্বারা দুমলং। আর মু দ্বারা মোদক মুয়াল। এগুলো হচ্ছে বাংলাদেশের পর্বত। বাংলাদেশের পর্বত সবগুলাই বাংলাদেশের। এই দুমলংটা শুধু রাঙ্গামাটি, আর সবগুলা বান্দরবানে। দুমলংটা কোথায়? রাঙ্গামাটি। আর বাকি যে কয়টা আছে সবগুলা হইছে বান্দরবানে। বাকিগুলা কোথায়? বান্দরবানে। বাকিগুলা বান্দরবানে। খালিদ হাসান ভাই বলেন তো, আমরা কিছু পর্বতের নাম দেখলাম একটা বাক্য দিয়ে। মোতালেবকে ফিদমু, এই যে মোদকটং বান্দরবান, তাজিংডং বান্দরবান, কেওকেডাং বান্দরবান, মোদকমুয়াল বান্দরবান, পিরামিড বান্দরবান। এখানের একটা পর্বত শুধু রাঙ্গামাটিতে, তা হচ্ছে দুমলং। আর বাকিগুলো সব বান্দরবানে। এগুলো হচ্ছে বাংলাদেশের কিছু পর্বত, বাংলাদেশের কিছু পর্বত। এই যে মোদকটং, মোদকটং 1052 মিটার, এটার উচ্চতা কত? 1052 মিটার। আবার তাজিংডং এর উচ্চতা 1231 মিটার, 1231 মিটার। কেওকেডাং এর উচ্চতা 1230 মিটার। এগুলা থেকে উচ্চতা দিয়েও প্রশ্ন আসে। বা পিরামিড, এটা পিরামিড 915 মিটার, এইটার উচ্চতা। তারপরে দুমলং 3304। তাহলে এই কয়টা পর্বত আমরা যদি খেয়াল রাখি, পরীক্ষায় যদি প্রশ্ন এগুলা থেকে, পর্বত থেকে প্রশ্ন আসে, কোনটা কোথায় অবস্থিত, বা বিশেষ করে এই দুইটার উচ্চতা জানতে চাওয়া হয়, তাজিংডং এবং কেওকেডাং এর। বা পিরামিড কি? পিরামিড শুধু যে মিশরে অবস্থিত তা নয়, পিরামিড বাংলাদেশের একটা পর্বত, বাংলাদেশের একটা কি পর্বত। তাহলে আশা করি বুঝতে পারছেন যে পর্বত সম্পর্কে আপনি খুব সহজে ইজিলি এটা মনে রাখতে পারেন। তারপরে আমরা কিছু উপত্যকা দেখি, বাংলাদেশের কিছু উপত্যকা।
যে আমরা কিছু উপত্যকা দেখলাম, উপত্যকাগুলা যেমন আমি বললাম ভাই হাসনিতে বাসায় মানা, ভাই হাসনিতে বাসায় মানা, এই যে উপত্যকাগুলা বাংলাদেশের উপত্যকা বা ভ্যালি, যে চারিদিক দিয়া পাহাড় মাঝখানে যে একটা জায়গা, এই উপত্যকা আমরা এক বাক্যে দেখলাম। যেমন ভাই বা দ্বারা বেঙ্গি, বেঙ্গি ভ্যালি বা উপত্যকা, বেঙ্গি উপত্যকা, বেঙ্গি। তারপরে হা দ্বারা হালদা, হা দ্বারা কি হালদা, স দ্বারা সাঙ্গু, স দ্বারা সাঙ্গু। তারপরে আপনি দিতে পারেন যে ব দ্বারা বালি শিরা বেলি, ব দ্বারা, ব দ্বারা বালি শিরা, স দ্বারা কি দিতে পারেন সাজেক, ম দ্বারা মাইনমুখী, মাইনিমুখী। আর ন দ্বারা নাফাখুম বা নাফিত খালি। নাপিতখালী। তাহলে এই কয়টা হয়েছে বাংলাদেশের উপত্যকা, যে বেঙ্গি, হালদা, সাঙ্গু, বালিশিরা, মাইনিমুখী, নাপিতখালী, সাজেক, এগুলো হচ্ছে বেলি উপত্যকা। তাই উপত্যকা বেঙ্গিটা কোথায়? বেঙ্গিটা রাঙ্গামাটি, হালদা, খাগড়াছড়ি। বেঙ্গিটা কোথায়? রাঙ্গামাটি, রাঙ্গামাটি, হালদা, খাগড়াছড়ি। তারপরে সাঙ্গু চট্টগ্রাম, সাঙ্গু কোথায়? চট্টগ্রাম। বালিশিরা মৌলভীবাজার, মৌলভীবাজার। মাইনিমুখী নাপিতখালী সাজেক, এই মাইনিমুখীটা রাঙ্গামাটি, আর সাজেক ও রাঙ্গামাটি, সাজেকটাও কোথায়? রাঙ্গামাটি। আর নাপিতখালী কক্সবাজার। ওসমান বিন সাইফ আলম ভাই বা খালিদ হাসান ভাই, বুঝতে পারছেন যে বাংলাদেশের কিছু উপত্যকা, কোন উপত্যকাটা কোথায় অবস্থিত? পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে যে বেঙ্গি উপত্যকাটি কোথায় অবস্থিত, বা হালদাটি কোথায়, হালদা উপত্যকা কোথায়, সাঙ্গু কোথায়, বালিশিরা কোথায়, মাইনিমুখী কোথায়, নাপিতখালী কোথায়, সাজেক কোথায়। তো এগুলা থেকে প্রশ্ন হয়। যদি কোশ্চেন আসে, আশা করি উপত্যকা থেকে যে এই প্রশ্নটা আসবে আপনি এইখানের মধ্যে থেকেই দিবে। আর আপনি এটা যদি ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারতেছেন? আমরা সামনে অগ্রসর হতে পারি? একটু কমেন্ট করে জানাবেন। নাকি বিরক্ত লাগতেছে তাও জানাবেন মুজিবুল বাশার ভাই। তাহলে উপত্যকার পরে আমরা কিছু দ্বীপ দেখি। বাংলাদেশের কিছু দ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, বাংলাদেশের বৃহৎ দ্বীপ জেলা ভোলা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা। তারপরে আমরা দ্বীপ সম্পর্কে দেখি, এক বাক্যে একটা কথা লিখি, মনে থাকবে যাতে। কি লিখলাম? সোনামিয়া সেন্ট মার্টিন গিয়া সোনামিয়া সেন্ট মার্টিন গিয়া মহেশ ও মনপুরা বউকে ভুলে গেছে। মহেশ ও মনপুরা বউকে ভুলে গেছে। ভুলে গেছে।
তাহলে দেখেন কি বললাম, সোনামিয়া, সোনাদ্বীপ, সোনাদ্বীপের আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালী দ্বীপ, মনপুরা দ্বীপ, এই মনপুরা দ্বীপে ফিরিঙ্গিরা, পর্তুগিজরা বসবাস করত, ফিরিঙ্গিরা বা পর্তুগিজরা বসবাস করত। বঙ্গবন্ধু দ্বীপ, বঙ্গবন্ধু দ্বীপ। তাহলে এই যে কয়েকটা দ্বীপ আছে, এই দ্বীপগুলো আমরা দেখলাম, সোনাদিয়া দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালী দ্বীপ, মনপুরা দ্বীপ, বঙ্গবন্ধু দ্বীপ। বঙ্গবন্ধু দ্বীপ, তাহলে এই কয়েকটা আমরা দ্বীপ দেখলাম। এবার আমরা কিছু জলপ্রপাত দেখি বা ঝর্ণা, বাংলাদেশের কিছু ঝর্ণা আমরা একটু দেখি। আমাদের লিয়াকত হোসাইন নুরুল্লাহ ভাই অনেক পরে আসছে। আমরা এবার কিছু কি দেখি, ঝর্ণা বা জলপ্রপাত। বাংলাদেশের কিছু জলপ্রপাত, আমি বললাম মা বাবা দাদা নানা পুতুল সাজে, মা বাবা দাদা নানা পুতুল সাজে, একটা বাক্য লিখলাম। এই বাক্যের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কয়টা জলপ্রপাত আছে আমাদের পরীক্ষায় আসার মতো বা গুরুত্বপূর্ণ বা পর্যটনের জন্য বিখ্যাত, ওইগুলো আমরা দেখে নিব। যেমন মা দ্বারা মাধবকুণ্ড, মাধবকুণ্ড জলপ্রপাতে কেউ গেছেন? মাধবকুণ্ড, তারপরে মা বাবা, এখানে বাকলাই, বাকলাই, তাহলে মাধবকুণ্ড, বাকলাই, দামতুয়া, নাপাখুম, ফরিকুণ্ড, ফরিকুণ্ড, সহস্রধারা, রিজুক, এগুলো হচ্ছে বাংলাদেশের আলোচিত ঝর্ণা। মাধবকুণ্ড যাবেন, এটা বাংলাদেশের মানে গরম পানির ঝর্ণা বলা হয় মাধবকুণ্ড ঝর্ণাকে। বাংলাদেশের কোথায় অবস্থিত? মাধবকুণ্ড ঝর্ণাটি মৌলভীবাজারে অবস্থিত। কোথায়? মৌলভীবাজারে। মৌলভীবাজারের বড়লেখ উপজেলায় মাধবকুণ্ড ঝর্ণা অবস্থিত। আর সবগুলা, এই পরিকুণ্ডটাও, পরিকুণ্ড তো জান নাই আপনারা, পরিকুণ্ডটাও ইয়াতে মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজারে অবস্থিত পরিকুণ্ড ঝর্ণা। আর সহস্রধারাতে কেউ গেছেন? সহস্রধারা, এটা সীতাকুণ্ডে অবস্থিত। আর বাকি যেই কয়টা আছে সবগুলা, এগুলো হইছে বান্দরবানে, বান্দরবানে অবস্থিত। তাহলে মাধবকুণ্ড, বাকলাই, দামতুয়া, নাফাখুম, এটা একটা খুব চ্যালেঞ্জিং ঝর্ণা। আপনি যাবেন, রিস্ক নিয়ে যাওয়া লাগে। সহস্রধারা, রিজুক ও বান্দরবান, পরিকুণ্ড, মৌলভীবাজার। তো মাধবকুণ্ড, পরিকুণ্ড দুইটা আলাদা জায়গায়। মাধবকুণ্ডের অপোজিট, মানে মাধবকুণ্ডের এরিয়ার মধ্যেই পরিকুণ্ড ঝর্ণা, বাট ওইটা শুকিয়ে গেছে, ওইটা দিয়ে এখন আর পানি পড়ে না। যারা ওই যে সরাসরি নিচে চলে যায় মাধবকুণ্ডের, এই দিকে দেখবেন একটা রোড আছে উপরের দিকে যাওয়ার, পরিকুণ্ড ঝর্ণা, ওইটা তো অবশ্যই যান নাই, বাট গেলে ভাল লাগবে। বাট ভাল লাগবে এই জন্য যে পরিকুণ্ডতে গেছেন, এটা ঝর্ণা কিন্তু এখানে পানি নাই, শুকনা। তাহলে আমরা এই বাংলাদেশের এই কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলা দেখে নিলাম অ্যাট এ গ্লান্স। এবার দেখি আমরা বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের নদ নদী, নদী উন্নয়ন বোর্ড গঠিত হয় 1972 সালে। নদী উন্নয়ন মানে পানি উন্নয়ন বোর্ড এবং যৌথ নদী কমিশন
খেয়াল রাখবেন। পানি উন্নয়ন ও যৌথ নদী কমিশন, এগুলা গঠিত হয় 1972 সালে। আর নদী গবেষণা ইনস্টিটিউট গঠিত হয় 1973 সালে। নদী গবেষণা ইনস্টিটিউট 1973 সালে গঠিত হয়। তাহলে পানি উন্নয়ন বোর্ড, নদী কমিশন 1972, বাট নদী গবেষণা ইনস্টিটিউট গঠিত হয় 1973 সালে। ওয়াকিফুল ইসলাম ভাই অনেক পরে, আব্দুর রহিম ভাই উনি অনেক পরে আসলেন। তাহলে নদী বাংলাদেশে প্রায় 700, মোট নদী বাংলাদেশে নদী আছে কয়টি? 700টি নদী আছে। আর আন্তঃসীমান্ত নদী হয়েছে 57টি। আন্তঃসীমান্ত নদী কয়টি? 57টি। ভারতের সাথে সম্পৃক্ত নদী আছে 54টি, আর মায়ানমারের সাথে নদী আছে 3টা। এই মোট 57টা নদী, মানে আন্তঃসীমান্ত নদী। সীমান্ত ঘেঁষা নদীগুলাই আন্তঃসীমান্ত নদী। তাহলে ভারতে 54টি আর মায়ানমারের সাথে 3টি। সাঙ্গু মাতামহরি নাফ হয়েছে মায়ানমারের সাথে। সাঙ্গু মাতামুহুরি আর হচ্ছে নাফ, এই 3টা নদী হয়েছে মায়ানমারের সাথে। এই 3টা নদী কার সাথে? মায়ানমারের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, ক্লাস তো 6টা 15-তে শুরু হয় আমাদের ক্লাসগুলো, 6টা 15-তে। মানে প্রতিটা ডেট খেয়াল রাখবেন, যেদিন যেদিন ক্লাস, কোন দিন ক্লাস হবে আমাদের? 23 তারিখ, আবার 25 তারিখে ক্লাস হবে। রবি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন আমাদের ক্লাস, রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। তাহলে এই আন্তঃসীমান্ত নদী মোট 57টা। মিয়ানমারের সাথে আছে 3টা নদী। বাংলাদেশে নদ পুরলিঙ্গ, পুরুষ নদ আছে 4টা। বাংলাদেশে নদ আছে কয়টি? দেখেন, নদী হচ্ছে নারী লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। বাংলাদেশে নদ আছে 4টা, ওইটাতেই আসতেছি। নদ আছে কয়টি? 4টা নদ আছে। ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ, কুমার। এই 4টা ছাড়া, এই 4টা হচ্ছে নদ, আর বাকি সবগুলা হইছে নদী। তার মানে বুঝেন, মোট 700 নদী থেকে 4টা হইছে নদ, বাকি 694টা হচ্ছে নদী। 4টা হইছে কি? নদ। ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ, কুমার, এই 4টা হইছে নদ। ভারত থেকে বাংলাদেশে আসে 54টা নদী, আর বাংলাদেশ থেকে ভারতে যায় একটা নদী। ওই নদীর নাম হইছে কুলিক। ওই নদীর নাম কি? কুলিক নদী। বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশেই মৃত্যু, মানে বাংলাদেশে উৎপত্তি আর বাংলাদেশেই আছে এমন একটা নদী হইছে হালদা নদী, যেই নদীতে মাছের ডিম, মানে রেণু চাষ করা হয়, মাছের ডিম থেকে মাছ উৎপন্ন হয়, হালদা নদী। আর ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে যায় কুলিক, আর বাংলাদেশ থেকে ভারতে যায়া ফিরে আসে এমন একটা নদীর নাম হইছে আত্রাই নদী। আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে গেছে, গিয়ে আবার ফিরে চলে আসছে। কথা বুঝতে পারছেন? বাংলাদেশ ভারতের সীমান্ত নদী হইছে হাড়িয়াবাঙ্গা, মানে বাংলাদেশ এবং ভারতের বিভক্তকারী নদী। একটু দেখায়া দেই, তাহলে একটু মনে থাকবে ভালো। বাংলা ভারতের মাঝখান দিয়ে যেই নদীটা গেছে, এই নদীটার নাম হইছে হাড়িয়াবাঙ্গা। হাড়িয়াবাঙ্গা।
আবার বাংলাদেশ এবং এই মায়ানমার এই দুইটার সীমান্ত নদী হইছে নাপ নদী। নাপ নদী 56 কিলোমিটার দৈর্ঘ্য। কথা বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশ এবং মায়ানমারের বিভক্তকারী নদী হইছে নাপ, আবার বাংলাদেশ এবং ভারত বিভক্তকারী নদী হইছে হাড়িয়াবাঙ্গা। বিভক্তকারী নদী কি? হাড়িয়াবাঙ্গা। বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, গভীরতম, প্রশস্ততম নদী হইল মেঘনা। কোন নদী? একটু খেয়াল রাখবেন, বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম, বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম সবগুলা কি? মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। গভীরতম নদী কোনটি? মেঘনা। প্রশস্ততম নদী কোনটি? মেঘনা। নাব্য নদী কোনটি? তাও মেঘনা। দীর্ঘতম, বৃহত্তম নদী কোনটি? তাও বলবেন কি? এই মেঘনা। তাহলে মেঘনাই সবচেয়ে বড় নদী বাংলাদেশের। কথা কথা বুঝে আসছে? ক্ষুদ্রতম নদী বা নদ হইছে ব্রহ্মপুত্র নদ। ক্ষুদ্রতম নদী বা নদ হলো ব্রহ্মপুত্র নদ। আর খরস্রোতের নদ হইল কর্ণফুলী। খরস্রোতের নদ কোনটি? কর্ণফুলী। এবার আপনাকে যেটা পড়তে হবে যে কোন নদীর তীরে কোন জেলা অবস্থিত। যেমন কর্ণফুলী কোন নদীর তীরে অবস্থিত? নাব্য এটাকে গভীরতমই বলা হয় মূলত, মানে যেই নদীর গভীরতা আছে, গভীরতম নদীকেই মূলত নাব্য নদী বলে। কেউ বলে গভীরতম বা কখনো বলে নাব্য। কথা বুঝতে পারছেন? দেখেন কুমিল্লার গোমতী, কুমিল্লার দুঃখ কি? কুমিল্লার দুঃখ গোমতী নদী। আবার আপনি যদি চট্টগ্রামের দুঃখ সাক্তাই খাল, চট্টগ্রামের দুঃখ কি? চট্টগ্রামের দুঃখ সাক্তাই খাল। উত্তরবঙ্গের উত্তরবঙ্গের লাইফলাইন হচ্ছে তিস্তা নদী। খেয়াল রাখবেন, উত্তরবঙ্গের লাইফলাইন তিস্তা নদী। আবার দক্ষিণ পশ্চিমা বাহিনীর নদী কোনটা? বিল ডাকাতিয়া। পশ্চিমা বাহিনীর নদী বিল ডাকাতিয়া। মহিলা নদী আছে দিনাজপুরে। মহিলা নদী কোথায় অবস্থিত? মহিলা নদী দিনাজপুরে। দিনাজপুর। বগুড়ার মহাস্থানগড় করতোয়া নদীর তীরে। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে। তাহলে এইভাবে কিছু নদী আছে, যেমন চাঁদপুর পদ্মার তীরে, বরিশাল কোন নদীর তীরে, ঢাকা কোন নদীর তীরে। এই কয়েকটা জেলা আপনাকে একটু দেখতে হবে বই থেকে, তাহলে বাংলাদেশের এই নদী সম্পর্কে মোটামুটি আপনার জানা হয়ে যাবে। তবে এক্ষেত্রে মনে রাখার বিষয় হইল আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক আন্তর্জাতিক নদী কোনটা জানেন? একটা হইছে পদ্মা, আর একটা হইছে ব্রহ্মপুত্র। পদ্মা এবং ব্রহ্মপুত্র। পদ্মা এবং ব্রহ্মপুত্র এগুলো হইছে আন্তর্জাতিক নদী। কি নদী? আন্তর্জাতিক নদী। তারপরে আপনি দেখবেন এই ক্ষেত্রেই আপনাকে আরেকটা জিনিস দেখা জরুরি, সেটা হলো বলেন তো বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানা হয়েছে 5,138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানা।
মোট সীমানা 5138 কিলোমিটার। সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত বলেন তো? 711 বর্গ কিলোমিটার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য। সমুদ্র উপকূলের দৈর্ঘ্য, হ্যাঁ, বা 56,000 বর্গ মাইল। 56,000 বর্গ মাইল। হাবিবুর রহমান ভাই, আশরাফ সরকার ভাই আজকে অনেক দেরিতে আসছে। সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে কত? 711 বর্গ কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। এটা হচ্ছে কি রাজনৈতিক সমুদ্র সীমা। আর অর্থনৈতিক সমুদ্র সীমা হইছে 200 নটিক্যাল মাইল। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আশরাফ সরকার ভাই। অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা। অর্থনৈতিক সমুদ্র সীমা। বাংলাদেশের সাথে ভারতের অঙ্গরাজ্য আছে কয়টা? 5টা। কয়টা অঙ্গরাজ্য? 5টা অঙ্গরাজ্য আছে। তো এরপরে আমরা দেখব বাংলাদেশের কৃষি সম্পদ এটার সাথে জড়িয়ে আছে। কৃষি সম্পদ কি এটার সাথে জড়িয়ে আছে। কথাগুলা বুঝতে পারতেছেন? মিজান, মুজিবুল বাশার ভাই, হাবিবুর রহমান ভাই, আশরাফ সরকার ভাই। তা আমরা বাংলাদেশের এই খুঁটিনাটি বিষয়গুলোই আপনাকে জানতে হবে, যে দেশের মানুষ হিসাবেও জানতে হবে, বা এক্সামেও যদি আসে আপনাকে সঠিকভাবে অ্যান্সার করে আসতে হবে। খরিফ শস্যকে বলে গ্রীষ্মকালীন শস্য। দেখবেন খরিফ শস্য। খরিফ শস্য আরেকটা হইছে রবি শস্য। খরিফ শস্য আরেকটা কি? এইটা আমাদের প্যাচ লাগে। খরিফ শস্য হইছে গ্রীষ্মকালীন আর রবি শস্য হইছে শীতকালীন। শীতকালীন হইছে রবি শস্য, খরিফ শস্য হইছে কোন কালীন? গ্রীষ্মকালীন। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। রবি মৌসুম কোনটা বলতে পারবেন? কার্তিক থেকে ফাল্গুন পর্যন্ত এই সময়টা হইছে রবি মৌসুম। কার্তিক থেকে ফাল্গুন। আর তার মানে আর বিপরীত যেটা ওইটা হইছে খরিফ শস্য, মানে গ্রীষ্মকালীন। চৈত্র থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত কি আছে? চৈত্র থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত এটা হচ্ছে খরিফ শস্যের সময়, মানে গ্রীষ্মকালীন শস্যের সময়। রবি শস্য কার্তিক থেকে ফাল্গুন পর্যন্ত। বাংলাদেশের বৃহত্তম উদ্যান কোথায় অবস্থিত? আমাদের গাজীপুরে। বাংলাদেশের গাজীপুরের কাশিমপুরে সবচেয়ে বড় উদ্যানটি আছে। তাহলে এই প্রশ্নটা আপনার কত পরীক্ষায় যে আসছে তার কোনো শেষ নাই। বাংলাদেশের কৃষি দিবস কত বলতে পারেন? বাংলাদেশের কৃষি দিবস 15ই একলা অগ্রহায়ণ বা 15ই নভেম্বর। বাংলাদেশের কৃষি দিবস খেয়াল রাখবেন, কৃষি দিবস কত? 15 অগ্রহায়ণ বা সরি পহেলা অগ্রহায়ণ বা 15ই নভেম্বর। পহেলা অগ্রহায়ণ বা 15ই নভেম্বর। তাহলে বাংলাদেশের কৃষি দিবস বাংলায় হইলে পহেলা অগ্রহায়ণ আর ইংরেজিতে হইলে 15ই নভেম্বর। বাংলাদেশের জুম চাষ সম্পর্কে কার ধারণা আছে বলেন? জুম চাষ, পাহাড়ি চাষকে জুম চাষ বলে। পাহাড়ের মানুষ যেই চাষবাস করে ওগুলাকেই মূলত জুম চাষ বলে।
এই জুম চাষের বিকল্প পদ্ধতির নাম হয়েছে সল্ট চাষ। জুম চাষ কোথায় হয়? এগুলা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে হয় জুম চাষটা। তারপরে বাংলাদেশের জমিতে 1-2 মানে একই জমিতে কয়েক ধরনের চাষকে বলে রিলে চাষ। এক জমিতে 2-3 ধরনের ফসলের নামটাকে কি বলে? রিলে চাষ বলে। কি চাষ বলে? রিলে চাষ বলে। এক জমিতে 2-3 ধরনের ফসল চাষকেই মূলত রিলে চাষ বলে। এই চাষের ক্ষেত্রে আপনাকে যেইটা মাথায় রাখতে হবে যে গম চাষের জন্য কতটুক তাপমাত্রা প্রয়োজন? গম চাষের জন্য 16 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। আবার বৃষ্টি লাগবে কতদূর? বা 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টি প্রয়োজন। সেন্টিমিটার বৃষ্টি প্রয়োজন, এত তাপমাত্রা প্রয়োজন গম চাষের জন্য। বাংলাদেশের চা বাগান, এইটা কৃষির একটা গুরুত্বপূর্ণ সেক্টর। চা বাগান বাংলাদেশে 167টি চা বাগান আছে। কয়টা? 167টা। 167টির মধ্যে এই বড় লেখা মৌলভীবাজার জেলাতেই আছে 92টা চা বাগান। চায়ের রাজধানী হয়েছে শ্রীমঙ্গল। চায়ের রাজধানী কোথায়? শ্রীমঙ্গল। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখাল, আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। তাহলে এই বিষয়গুলা মানে ভূপ্রকৃতি, আবহাওয়া এবং জলবায়ু, আবহাওয়া ও জলবায়ুর যে কয়েকটা বিষয় ওইগুলা সহ আপনাকে একটু বাসায় পড়তে হবে, দেখতে হবে। সাধারণ জ্ঞানের অনেক পড়া, কিন্তু আপনাকে সময় এক্ষেত্রে ব্যয় করতেই হবে, এর বিকল্প কিছু নাই। আপনাকে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্ট করতে হবে, তাই না হাবিবুর রহমান ভাই? অন্তত প্রতিদিন 2 ঘন্টা পড়েন। আজকের যে সাধারণ জ্ঞানের এই যে অধ্যায়টা, এইটা আপনি অগ্রদূত থাকলে অগ্রদূত থেকে পড়বেন, বা আপনার প্রফেসর থাকলে ওইটা থেকে পড়বেন, বা গাজী মিজান থাকলে ওইটা থেকে পড়বেন। এবং আগামীকাল সারাদিন সময় থাকবে, এইটার উপর একটু স্টাডি করবেন। পরের দিন 25 তারিখ সকাল 10টায় এইটার উপর পরীক্ষা হবে। ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব হলো নিজ দায়িত্বে এই অধ্যায়গুলা সম্পর্কে। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল মৌলভীবাজারে অবস্থিত মূলত। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং এই পড়াটা আপনি কন্টিনিউ করে যাবেন। এই অধ্যায়ের উপর একটু ভালোভাবে বিশদভাবে আপনাকে পড়তে হবে। ধন্যবাদ।